বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আমরা বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রায় 11 মাসের কাছাকাছি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকার কতদিন থাকবে না থাকবে এখন পর্যন্ত এক ধরনের আশা নিরাশার দোলাচলে অনেকেই। আমি জাস্ট যদি প্রথম 10 মাসের হিসেব করতে চাই, তাহলে এই 10 মাসে আসলে সরকারের অর্জন কী আর বিসর্জন কী? ব্যারিস্টার মঈন ফিরোজী। ধন্যবাদ। অর্জন বিসর্জন আমি জিনিসটাকে একটু ভিন্ন মাত্রায় আলোচনা করব আজকে। প্রথমত, আমরা কোথায় ছিলাম 10 মাস আগে, ওই বিষয়টাকে মাথায় নিয়ে দেন অ্যানালাইসিসটা করা। আমরা একটা ভয়ের রাজত্বে ছিলাম। গুম হয়ে যাওয়ার ভয়ে, যে কোনো সময় ক্রস ফায়ারের ভয়ে, কথা বলতে গেলে মনে হতো যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে। সঠিক কথা বলা অপরাধ ছিল, মিথ্যে কথা বলা যেন একটা কালচারে পরিণত হয়ে গেছে। পলিটিক্যাল আইডিওলজি নিয়ে কথা বলা দূরের কথা, কোনো কিছু অপোজ করাও মানুষের একটা ভীতির জায়গায় নিয়ে গেছে। সেই তুলনায় আমি রাজনীতির অঙ্গনে বা রাষ্ট্রীয় অবস্থানে কি হলো সেই প্রসঙ্গে না গিয়ে আমি একটু ভিন্ন আঙ্গিকে বলবো, মানসিকভাবে আমরা কোথায় এসছি এখন। এই 10 মাসে পলিটিক্যাল কালচারটা কি হয়েছে এবং সাধারণ মানুষের স্বস্তির জায়গাটা কোথায় এসছে। অনেক সমস্যা আছে, সমস্যা থাকবে। এত বড় একটা ক্রাইসিস থেকে আমরা উত্তরণের পরে সমস্যা ছাড়া থাকবো, এটা অস্বাভাবিক। কিন্তু চিন্তা করেন, এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, কোনো ভয় নেই। রাতের বেলা অন্ধকারে কোনো এজেন্সি এসে ধরে নিয়ে যাবে এই আশঙ্কা নেই। নির্বিঘ্নে যে কোনো মানুষ তার মতামত দিতে পারছে। আমি মতামত পছন্দ করছি না, কিন্তু এই ভয়ে না যে আমি এমন কিছু বলবো পরের দিন আমার বিপদ হবে। মিডিয়া, আপনাদের সামনে আমরা খোলা মনে কথা বলছি। এক সময় টকশো ছিল মানুষের আকর্ষণের জায়গা। মাঝখানে 10-12 বছর ধরে যারা সত্যি কথা বলতো তারা মিডিয়াতে আসতে একটা পর্যায়ে অনীহা চলে এসেছিল। মিডিয়া বোল্ড হচ্ছে, দেন পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক সমস্যা, কিন্তু ডায়ালগ হচ্ছে। কনসেনসাস কমিশনে বসে দিনের পর দিন বিভিন্ন পলিটিক্যাল পার্টি একসাথে কথা বলছে। হয়তো এক একজনের এজেন্ডা এক এক রকম, হওয়াটাই স্বাভাবিক। আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমি একভাবে কথা বলবো, আরেকজন আরেকভাবে কথা বলবে, কিন্তু আদান প্রদান হচ্ছে। মানুষের মধ্যে এই আশঙ্কাটা নেই যে আমার অভিমত কেউ শুনবে না অথবা কেউ আমার উপরে চাপিয়ে দেবে। আমি বলছি, আমার কথা হয়তো কারো মত মিলছে না, কিন্তু আমার কথা বলছি, একসাথে বসে কথা বলছি। এটা অকল্পনীয় বিষয় ছিল 10 মাস আগে। রাস্তায় দাঁড়ানো যেত না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম থাকলে ধরেই নেওয়া হতো, সেখানে কাঁদানে গ্যাস আসবে, লাঠিচার্জ হবে। এখন আমরা আমাদের ভয়েস রেইজ করার জন্যে মাঠে নামছি, মানুষ বিরক্ত, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করছে বিভিন্নভাবে। কিন্তু বিরক্ত হলেও এই যে মনের উন্মুক্ত অবস্থান, এই পরিবর্তনটা একটা বিশাল অর্জন। কি জায়গায় সমস্যা হচ্ছে সরকারের ভিতরে যারা কাজ করছেন তাদের মধ্যে ডিরেকশনটা সেট করা নেই। আপনি রাষ্ট্রে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট হিসেবে ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তাকে 5 বছর কেন দেয়া হয়? তার টেনিউর থেকে শুরু করে শেষ পর্যন্ত তার একটা কর্মসূচি থাকে, এবং তারা জানে যে আমি একটা পর্যায়ে গিয়ে আবার জনতার মুখোমুখি হতে হবে। তার কার্যক্রমটা 5 বছরে সেভাবে সাজায়। এই সরকারের মেয়াদটা যেহেতু প্রথম থেকে নির্ধারিত ছিল না, এখন
নানান প্রেসারে এসে তারা নির্বাচনমুখী আলোচনায় গেছে, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল ওনারা কি করতে চান, কিভাবে করতে চান। সংস্কার নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে অনীহা দেখা যাচ্ছে, কেউ যদি নির্বাচন নিয়ে কথা বলে সরকার বিরক্ত হচ্ছে। এই যে একটা আনসার্টেনটি ক্রিয়েট করেছেন ওনারা, এটার জন্য ওনারা দায়ী। এই কারণে আলটিমেটলি আমাদের যে সুযোগটা ছিল কিছু ক্ষেত্রে আমরা এটা হাতছাড়া করে ফেলেছি। যেমন 5ই আগস্টের পর থেকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপরে মানুষের যে আস্থার জায়গা ছিল, যে পরিমাণ তাদের প্রতি ভালোবাসা ছিল, এটা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তাদের প্রতি দলীয় অথবা তাদের প্রতি সমর্থন থাকে, কিন্তু ভালোবাসা অর্জন করা খুব কঠিন। এই সরকারের প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল, সেই সুযোগটা ওনারা কাজে লাগাতে পারেননি এবং এটার জন্যে অনেক খেসারত দিতে হবে। হয়তো দলীয় সরকার এসে তার কর্মসূচি নিবে, কিন্তু দলীয় সরকার ছাড়া যে অবস্থানটা ছিল তারা অনেক কিছু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে পারত, যেখানে কোনো রকম বাধা থাকতো না, সবাই একটা জাতীয় ইস্যুতে এক হয়ে যেতে পারতো। ওনারা এই দিক নির্দেশনাটা দিতে পারেননি। এটা আমাদের জন্য একটা ক্ষতিকর অবস্থান তৈরি করেছে। এই সার্বিক অবস্থার মধ্য থেকেও আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থান হচ্ছে, এত সমস্যা, এত মানুষের মধ্যে বিভিন্নভাবে কষ্ট, দৈনন্দিন জীবনের নানানভাবে দেখা যায় অর্থনৈতিকভাবে অনেক বোঝা মানুষের ঘাড়ে, তারপরেও স্বাধীন চেতা মন নিয়ে দেশে বিচরণ করা, এটা একটা হিউম্যান হিসাবে, মানুষ হিসাবে একটা বিশাল পাওয়া। অনেকে মনে করেন যে মব কালচার যেভাবে 5ই আগস্টের পরে দেখা গেছে, তাতে করে অনেকে খুব যে সাহস করে কথাবার্তা বলতে পারেন না, কাজকর্ম করতে পারেন সেটা না। মেয়েরা অনেক ক্ষেত্রে আগের মতো স্বাধীনতা ভোগ করে না। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তাদের পোশাকের নিয়েও অনেক কিছু, অনেক আক্রমণ হয়েছে, অনেক কথা হয়েছে, ট্রল করা হচ্ছে। সব মিলিয়ে এগুলো কি আপনি খুবই ইতিবাচক? এবং আপনি বলছিলেন যে গণমাধ্যম স্বাধীন, এই কথা ঠিক যে গণমাধ্যমের উপরে বিগত শাসন আমলে শেখ হাসিনার স্বাধীন ছিল না, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে কেউ কেউ তো কথা বলেছেন এবং যারা বলেছেন তারা এখনও হয়তো বলছেন, কিন্তু তাদের মধ্য থেকে ওই ভয়টা যে গেছে সেটা কি বলা যাবে? বা স্বাধীনভাবে হয়তো আপনি শারীরিকভাবে অত্যাচার করছেন না, কিন্তু মানসিকভাবে যেভাবে অত্যাচার করা হয়, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে মতের বাইরে গেলেই যেভাবে ট্রল করা হয়, সেই একই আওয়ামী স্টাইলই এখনও বট অ্যাকাউন্ট আছে এখনও। আমি বিষয়টা একটু অন্য আঙ্গিকে বলি। হ্যাঁ, ছোট ছোট বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা হয়েছে, মহিলাদের উপরে বিভিন্নভাবে ধর্মের নামে অনেক ধরনের কাজ হয়েছে, কিন্তু এটা কি পুরো দেশব্যাপী সকল মানুষের দৃষ্টিভঙ্গি? এটা বিচ্ছিন্ন অনেকগুলো ইনসিডেন্ট। বর্তমান সোশ্যাল মিডিয়ার সুবিধা হচ্ছে একটা ছোট ইনসিডেন্টসকে ভাইরাল করে একটা ব্যাপক জাতীয় ইস্যুতে পরিণত করা যায়। মিডিয়ার ব্যাপারে আপনি যে পয়েন্টটা বললেন, আমি আপনার সাথে একটু একমত হয়েই বলছি এভাবে যে আমরা আসলে এক ধরনের মানসিক দাসত্বের মধ্যে চলে গিয়েছি। আমাদের মন মানসিকতা হয়ে গিয়েছিল যে আমাকে মেনে নিতে হতো। অন্যায়টা আমি দীর্ঘদিনের প্র্যাকটিসে এমনভাবে মনের মধ্যে চেপে বসেছিল, যার কারণে দেখা যায় এখনও দেখবেন খুবই দুর্ভাগ্যজনক হয় এটা, বিএনপির কোনো নেতাও জনসভায় বলে ফেলে জয় বাংলা, কারণ মুখ থেকে চলে আসে। কেন? ওই আগের সরকারের সময় তার হয়তো কোনো ব্যবসা আছে, ব্যবসার জন্য তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে, ভিতরে সে বিএনপির রাজনীতি করে, কিন্তু ব্যবসা ঠেকানোর জন্য তাকে বিভিন্ন জায়গায় আগের সরকারকে তোষামত করতে হয়েছে, মুখ থেকে এই ধরনের শব্দ বেরিয়ে চলে আসে। তো এই যে মানসিক একটা দাসত্ব, এই দাসত্বটা মোছার জন্য একটা সময় পার করতে হবে, একটা কালচারের পরিবর্তনের, একটা সাস্টেইন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। এটা একদিনে পরিবর্তন হবে এটা আশা করি না। জি, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, ওই প্রশ্নটাই যে সরকারের 10 মাসের অর্জন কি, বিসর্জন কি, কি ইতিবাচক দিক দেখলেন, কি নেতিবাচক দিক দেখলেন? আমি বলতে চাই যে মানুষ দীর্ঘ প্রায় 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। শেখ হাসিনার টেনিওরে মানুষ ভোট দিতে পারে নাই। 14, 18, 24
তারপর 5ই জুলাই, জুলাই আগস্টের এই গভর্নমেন্ট আসছে, ইন্টিম গভর্নমেন্ট। ইন্টিম গভর্নমেন্টের কাছে মানুষের আশা ছিল অত্যন্ত ব্যাপক। আমার দিক দিয়ে মনে হয় যে সেই আশা সরকার পূরণ করতে পারেনি, এবং সরকার প্রশাসনিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল। যে কোনো জিনিসের দাবি দেওয়া আসতেছে, মিছিল মিটিং করতেছে, গ্রহ করতেছে, দাবি পাশ করে দিচ্ছে। এটা ঠিক হচ্ছে না। আইন শৃঙ্খলার কলম অবনতি হয়েছে সরকারের। এই সরকারের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই সরকারের টেনিওরের সময় 28 লাখ লোক বেকার হয়ে গেছে। জিডিপি 3% আসছে। যেটা বলছেন আপনি কারেক্ট কথা বলছেন। এখানে একটা মবের মতন বিচার হচ্ছে। মানুষ ভয়ে আছে কখন কোন সময় কী হবে। আইন শৃঙ্খলা বা নিজের একটা গোষ্ঠী আছে, একটা দল আছে যারা নিজেদের দাবি করে যে এই আন্দোলনের ফসলে এই ইন্টিম গভর্নমেন্ট আসছে। তারাও সঠিকভাবে কাজ করছে না। আর আমরা বিএনপির সাথে প্রথম 18 দলীয় জোট ছিলাম, পরে 20 দলীয় জোট করছি, পরে এখন আমরা যুগপৎ আন্দোলন করছি। এখন আমাদের মনে হয় যে আমরা যদি নির্বাচন চাই, এটা মনে হচ্ছে যে একটা পাপ করার মতন অবস্থা। এটা অন্যায় দাবি। তা মানুষ তো দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ গভর্নমেন্টকে শুধু পরিত্যক্ত করে মানে এই দেশ থেকে বিতাড়িত করছে একটা কারণে না, যে সে টাকা পাচার করছে, শেখ হাসিনার আমলে হত্যা হয়েছে, রাজনীতির স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আয়নাঘর ছিল, গুম ছিল। শুধু এটার জন্য নয়, মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্রের বিউটি বলতে হলে মানুষের ভোট দেওয়াটা, ভোট দিতে পারে নাই। এই সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এক সময় বলছে যে হ্যাঁ, সংস্কার হলে আমরা ডিসেম্বরে নির্বাচন দিতে পারবো, নয় আবার এপ্রিলে দেব। সর্বশেষ লন্ডনে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে দেখা করে যৌথ বিবৃতিতে আমরা দেখলাম যে রমজানের আগে 2026-এ যে রমজান হবে তার আগে ইলেকশন হবে। তো মানুষ, আমরা আশা করি, কিন্তু মানুষ অনেকে বিশ্বাস করছে না যে এই সময় ইলেকশন হবে কিনা। তাহলে এটার মানে কি, যে সরকারের প্রতি যে আস্থা ছিল কমে যাচ্ছে। কিন্তু বিএনপি তো আস্থাবান না। আমরা লন্ডন বৈঠকের পরে, লন্ডনের বৈঠকের পর আমরা আশাবাদী। আরেকটা দল জামাত দাবি করেছিল যে হ্যাঁ, রমজানের আগে ইলেকশন হওয়া প্রপার টাইম, এপ্রিলে ইলেকশন হওয়াটা সঠিক টাইম না। আবার জামাতের সেক্রেটারি জেনারেল যশোরের একটা সম্মেলনে বলছে যে সমস্ত সংস্কার করার পরেই নির্বাচন হবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো একদিন শেষ হবে না। এবং এইটা যদি সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন হতে হয়, তাহলে এটা কিয়ামত পর্যন্ত লাগবে। আর এটা আমাদের স্বীকার করতে হবে। এটা একটা অন্তর্বর্তী সরকার বলেন বা ইন্টিরিম গভর্নমেন্ট বলেন, এটা তো একটা অনির্বাচিত সরকার, এটা তো নির্বাচিত সরকার না। একটা অনির্বাচিত সরকার লং টাইম দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে এটাও ভেবে দেখতে হবে। এই সরকারের আমল তো কোনো ইনভেস্টর আসে নাই, মানুষ ইনভেস্টও করছে না, কারণ একটা স্থির সরকার চায়, একটা নির্বাচিত সরকার চায়। এই কারণে হ্যাঁ, এটা ঠিক যে আমরা কথাবার্তা বলতে পারছি, কিন্তু ঠিক মতন মনে যা ইচ্ছা তা করলাম সাংবাদিকরা লিখতে পারছে না। আগে হয়তো এক জায়গার থেকে এক এজেন্সিতে ডেস্কটপ করা হতো, এখন হয়তো অন্য জায়গাতে হচ্ছে কিনা সেটা জানি না, কিন্তু মনে যা সেটা হচ্ছে না। মানুষ সরকারের ডাইরেক্ট সমালোচনা করছে, আবার কোনো কোনো দলের সমালোচনা করলে তার বিরুদ্ধে অপমান হতে হচ্ছে।
সর্বশেষ আমরা আশা করব যে সরকার যাই করুক, তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছে লন্ডনে যে ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচন হবে, রমজান হবে, একটা গণতান্ত্রিক সরকার হবে, গণতান্ত্রিক সরকার দেশের জন্য মঙ্গল। সো ব্যারিস্টার মঈন, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি দেখছেন লন্ডন বৈঠকের আউটকাম কি, এবং আপনি কতটা আশাবাদী যে রমজানের আগেই, যেহেতু প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গ বহুবার বলেছেন যে এপ্রিল মানে ডিসেম্বর থেকে জুন তারপরে এপ্রিল, সো আপনি কতখানি আশাবাদী যে বিএনপি যেটা আশা করছে যে রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে? দ্বিতীয়ত হচ্ছে যে সরকারকে আসলে কতটা নিরপেক্ষ, কারণ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ওনাদের দীর্ঘদিনের দাবি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ, এই সরকারকে কতটা নিরপেক্ষ বলা যাবে? এবং কারণ ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আরেকটা হচ্ছে তার ক্যাপাবিলিটি, একটা নির্বাচন করবার জন্য যে যেমন উনি প্রশাসনের কথা বলছেন বা পুলিশ, এদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা ভালো নির্বাচন করবার জন্য যে সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা থাকা দরকার, সেটা কতখানি সরকার আছে? এখানে আপনার প্রশ্নে তিনটা ইস্যু চলে এসছে। তার আগে আমি আমার নিজস্ব একটি ইস্যু বলি ওনার কথার পরিপ্রেক্ষিতে। রিফর্ম শব্দটার একটা অপব্যাখ্যা আছে আমাদের ইলেকশনের সাথে। ইলেকশন আর রিফর্মকে মুখোমুখি করানোর একটা ব্যাপার আছে। আমি ব্যক্তিগতভাবে একটা ফ্রেজ বলছি, ইলেকশন ইজ দ্য মাদার অফ অল রিফর্ম। ইলেকশন অলসো একটা রিফর্ম, কারণ ইলেকশনে প্র্যাকটিক্যাল রিফর্ম হয়। আপনি একটা সরকার পরিবর্তনের জন্য আসেন, আরেকটা সরকার আসে, মেবি একই দল আসতে পারে, কিন্তু পরিবর্তনটা তো ওখানে হয়, প্র্যাকটিক্যাল পরিবর্তনটা ইলেকশনে হয়। তো ইলেকশন কি রিফর্ম না? সো এখানে গুলিয়ে ফেলা হচ্ছে বা এটাকে একটা আননেসেসারিলি একটা ইস্যু বানানো হচ্ছে। আমি রিফর্ম করব আর ইলেকশন করব দুটো ভিন্নভাবে যদি দেখি, তাহলে ইলেকশনটা একটা মানে নন এক্সিস্টেন্ট সাবজেক্ট ম্যাটার হয়ে যাবে, বিকজ ইলেকশন অলসো ইজ এ রিফর্ম, অর এটা রিফর্ম প্রসেসেরই একটা বড় অংশ। প্র্যাকটিক্যাল পয়েন্টে আপনার প্রসঙ্গে আসি, ফেব্রুয়ারির ইলেকশন। আমি আশাবাদী শুধু না, আমি মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশন না হওয়াটা এটা দেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে এই সরকার তো আসলে কোনো দলীয় ম্যান্ডেটে একটা টেনিউরের জন্য না। এই সরকার লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বা চেয়ারম্যানকে উনি এক ধরনের আশ্বস্ত করে এসছেন। উনি তো বৈঠক করে ব্যাপকভাবে মিডিয়াতে নিয়ে যে আলোচনার মধ্য দিয়ে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে ইন্ডিকেশনটা যেহেতু রমজানের আগে, এই জায়গা থেকে সরে গেলে কিন্তু যদিও ইফস অ্যান্ড বাটস দিয়েছে, বাট প্র্যাকটিক্যালি মানুষ যেটা বোঝার ফেব্রুয়ারির সময় বুঝেছে। এখান থেকে সরে গেলে এই সরকারের প্রতি পলিটিক্যাল প্রসেস যেভাবে আগাচ্ছে, বিশেষ করে ঐক্যমত কমিশনটা তো এই সরকার চাচ্ছে সব দলকে নিয়ে করতে। ইলেকশনের এজেন্ডাতে ওনারা যদি টাইমটা চেঞ্জ করে, তাহলে টোটাল প্রসেসটা ভেঙে যাবে। বিএনপি যদি হঠাৎ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে, তো ওনারা না আবার চললেন, অসুবিধা কি আছে? অসুবিধা এখানেই যে বিএনপির সাথে, বিএনপি তো চাচ্ছিল ডিসেম্বরের আগে, ওনাদের টাইমটা কিন্তু একটা পার্টিকুলার মান্থে ছিল না, টেনিউর ছিল, ডিসেম্বর থেকে জুন, পরে অবশ্য এপ্রিল। যখন এপ্রিলের মধ্যে ডিক্লেয়ার হলো, তারপরে জয়েন্ট স্টেটমেন্টের কথা আসলো, এখান থেকে সরে আসলো যে এটা আগে আগানো যেতে পারে, সাবজেক্ট টু দুটো কন্ডিশন। মাই পয়েন্ট ইজ, আস্থার জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেলে সব কিছুর উপর ইম্প্যাক্ট হয়। তখন যে ঐক্যমতের আলোচনা হবে, সেখানেও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তার মানে জাতি আরও কঠিন একটা সমস্যার মধ্যে চলে যাবে। সো আমার মতে ফেব্রুয়ারি থেকে সরে যাওয়াটা উচিত না। আরেকটা থার্ড একটা পয়েন্ট এর সাথেই, সেটা হচ্ছে এই সরকারের তো একটা এক্সিট থাকতে হবে। এই সরকারের এক্সিটের তো কোনো আইনগত সিস্টেম নেই। ওনারা যখন বৃহত্তর রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে, সেকেন্ড বৃহত্তর রাজনৈতিক দল তো ফেব্রুয়ারির সময় আগে থেকেই চাচ্ছিল, সো এই টাইমটা এক ধরনের কনসেনসাস বিল্ড করেছে। তো ওনার এক্সিটের জন্য এটা একটা আদর্শ, কারণ এই সরকারের মূল আকর্ষণটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা সবার কাছে একটা সম্মানের জায়গায় আছেন, এবং ওনার সম্মানের জায়গাটা এটা এখন পর্যন্ত সবার কাছে সমাদৃত। উনি
সম্মানের জায়গা নিয়েই বেরোবেন, এটাই আমাদের আশা। এবং সেই জায়গাটা উনি যাতে এক্সিটটা একদম সুন্দর একটা ফর্মুলা থেকে হয়, এবং উনি যাতে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছার আগেই একটা সুন্দর ইলেকশন উপহার দিলেন, তাহলে পুরো দেশ একটা সুন্দর যাত্রার দিকে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে আলটিমেটলি টোটাল প্রসেসটা, যে ইলেকশন প্রসেস, এই সরকারের যে কার্যক্রম, এই টোটাল কার্যক্রমটা আলটিমেটলি একটা স্টেপিং স্টোন। সংস্কারের বিষয়ে একটা কমিশনের জয়েন্ট চার্টার হবে, এটা কি ইমপ্লিমেন্ট করে যেতে পারবেন ওনারা? কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইমপ্লিমেন্ট করা সম্ভব, কিন্তু মূল যে মৌলিক পরিবর্তনের কথা যেটা বলা হয়, বিশেষ করে সংবিধান রিলেটেড, এই সংবিধান রিলেটেড যে ইমপ্লিমেন্টেশনগুলো প্রয়োজন হবে চার্টার করার পরে, সেটা তো দলীয় সরকারের আন্ডারে হবে, বর্তমান অবস্থান যেটা দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি ওনারা যে প্রসেসটা শুরু করেছেন, সেই প্রসেসটা একটা প্রাথমিক পর্যায়ে ওনারা শেষ করবেন। ওনারা কিন্তু ফাইনালিটি পর্যন্ত যাবেন না। ফাইনালিটি পর্যন্ত যেহেতু যাবেন না, সেই জন্যে ওনারা এটাকে টেনে লম্বা না করে যে সময়ের মধ্যে ওনার ম্যান্ডেটটা জনগণ দিয়েছে, সেই সময়ের মধ্যে করে ফেললে টোটাল প্রসেসটাও সুন্দরভাবে শেষ হবে এবং জাতীয় থেকে একটা পজিটিভ ভাইবে চলে যাবে এবং সুন্দর একটা এন্ডিং হবে। আর যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তখন এই সরকারের যে কাজগুলো ওনারা করে গেছেন, সেই কাজগুলো গ্রহণ করা সহজ হয়ে যাবে যদি ওনার এক্সিটটা সুন্দর হয়। যদি ওনারা একটা কনফ্রন্ট্রেশনাল ওয়েতে শেষ করেন, দেন ওই কনফ্রন্ট্রেশনটা গিয়ে যিনি ইলেক্টেড হবেন তার গ্রহণ করাটা কঠিন হবে। প্লাস লাস্ট পয়েন্ট যেটা আপনি বলেছেন, আমি দুটো, নিরপেক্ষতা এবং সক্ষমতা, এই পার্টিকুলার ইন্টারিম গভর্নমেন্টে যে অবস্থানে এখন আছে, এই সক্ষমতাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন করার জন্য সাফিসিয়েন্ট না। ওনাদের মধ্যে রিফর্ম লাগবে। রিফর্ম শব্দটা শুধু অন্যের উপরে চাপিয়ে দিলে হবে না, নিজেদেরও রিফর্ম লাগবে। পার্টিকুলারলি যারা এখন উপদেষ্টা পরিষদে আছে, যেসব সদস্যদের বিরুদ্ধে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, ওনাদেরকে অবিলম্বে সরানো উচিত। দ্বিতীয়ত, এই সরকার ইলেকশন পারপাসে যে ধরনের প্রশাসনিক একটা ঢালাওভাবে সাজানোর প্রয়োজন হয়, সেই প্রসেসে এই মুহূর্তে যদি হাত দিতে হয়, তাহলে প্রশাসনের যেসব ব্যক্তিগুলো বিশেষ করে আওয়ামী সরকারের সময় থেকে এখন পর্যন্ত আছে, এদেরকে সরিয়ে দিতে হবে। কারণ এরা ইলেকশনের সময় স্যাবোটাজ করার সুযোগ আছে। সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যেহেতু এই সরকার তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করে এসে এক ধরনের পলিটিক্যাল ক্রাইসিস অ্যাভয়েড করেছে, এখনই ওনাদের খুবই একটা রাইট টাইম, বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, এদেরকে আস্থায় নিয়ে আসা ইলেকশনের দিকে ধাবিত করে। যতদিন পর্যন্ত ওনারা নিজস্ব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বর্তমানে যেভাবে চলছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে মিলিটারির অন্যান্য অর্গানাইজেশনসগুলো এই সরকারের সাথে যে এতদিন যে অবস্থানটা আমরা খেয়াল করছি যে এক ধরনের স্ট্যাগনেন্ট অবস্থা, এটা কন্টিনিউ করবে। যখনই আপনি ইলেকশন প্রস্তুতিতে চলে যাবে, তখন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ইলেকশনের একটা সাপোর্ট সিস্টেমে চলে যাবে। তখন কিন্তু ইলেকশন কমিশন একটা ভাইটাল রোল প্লে করবে। তো এই সক্ষমতা অর্জন করার জন্যে প্রথমত ওনাদের ইনিশিয়েটিভটা নিতে হবে। যেই মুহূর্তে ইনিশিয়েটিভটা নিবে, সেই মুহূর্তে ইলেকশন কমিশন কার্যক্রম শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম ওনারা যখন ইলেকশন মুখে হবে, তখন যে অযোগ্য লোকগুলো আছে সেগুলোকে সরিয়ে কিছু লোককে রিপ্লেস করতে হবে, কিছু কিছু নতুন মুখ আনতে হবে, যাদের কাছে মানুষের আস্থার জায়গাটা নতুনভাবে তৈরি হয়। সো সক্ষমতার কনটেক্সটে এটা পর্যায়ক্রমে নিজেদেরকে আরও শুদ্ধিকরণের মধ্যে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যখন ইলেকশন করবে, যদি এখনকার
পুরো টিম নিয়ে ইলেকশনে যায়, ওনারা সামলাতে পারবেন না এটা। ডক্টর ফরহাদ, এটা একটা সত্য কথা এবং মানুষ একটা শাস্তি যে লন্ডনে আলাপ আলোচনার পর যখন ডেটটা ডিক্লেয়ার হলো, ডেট ডিক্লেয়ার হয়নি, না মানে ফেব্রুয়ারি হতে পারে বলে একটা ধারণা দেওয়া হয়েছে রমজানের আগে হবে, রমজানের আগে এদেশের এই নির্বাচন নিয়ে পলিটিক্যাল এরিনাতে যে সমস্যা ছিল ওটাগুলো মনে কি হয়েছে, মানুষ শাস্তি পেয়েছে, মানুষ মনে করছে যে না এখন এটা নির্বাচন হবে। আগে ধারণা ছিল যে নির্বাচন হবে কি হবে না সেটা ব্যাপার। ও তখন ওনার একজন স্পেশালাইজড সাথে ছিলেন, তিনি বলছেন যে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে দিনখান কবে, তো উনি এই কথাটা বলেছিলেন অচিরেই দিন ইলেকশন কমিশন দিবে, কিন্তু অচির কলম অনেক দিন হয়ে গেছে। সাথে সাথে পুলিশ প্রশাসন, আমরা স্বরাষ্ট্র অ্যাডভাইজার দেখলাম, উনি বললেন যে আমার প্রশাসন, পুলিশ প্রশাসন রেডি ইলেকশন করার জন্য। ইলেকশন কমিশনে বললো যে আমরা নির্বাচন কমিশন রেডি আছি ইলেকশন করার জন্য। অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীও বলল, কিন্তু আজ পর্যন্ত এটা করলাম ডেটটা ডিক্লেয়ার হয় নাই। কারণ আবার বললো, ইলেকশন কমিশনার বলল আমরা সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা নির্বাচন করতে পারি না। এর মানে কি? মানে হচ্ছে সরকার ইলেকশনকে একটা গ্রিন সিগন্যাল দিই। সরকার যদি বলতো যে ঠিক আছে 15ই ফেব্রুয়ারি 2026 বা 12ই ফেব্রুয়ারি 2026 ইলেকশন হবে, তাহলে মানুষের আস্থা আরও বেড়ে যেত। কিন্তু সেই কাজটা কেন করছে না সেটা সরকারের ব্যাপার। আর সাথে সাথে এটাও ঠিক তিনি বললেন আওয়ামী লীগের প্রেতাত্মারা কোনো এখনও সর্বস্তরে আছে। আপনি পুলিশ ডিপার্টমেন্টে আছে, বিচার বিভাগে আছে, সচিবালয়ে আছে। আমার জানা মতে বড় বড় ব্যাংকের 2জন ম্যানেজিং ডিরেক্টর বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র লিডার হিসেবে আছে। তারা এই ব্যাংকের এখন 2টো বড় সরকারি ব্যাংকের অ্যাডভাইজার, এই ম্যানেজিং ডিরেক্টর, সিইও। তো সরকারি গ্রন্থ তো করতে হবে। সরকার সাকসেসফুল হতে হলে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা এখন আছে তাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এটাকে নতুন করে যারা আছে তাদের সাজাতে হবে, নাহলে সরকার সাকসেসফুল হতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু ঐকমত্য কমিশনের সভায় আপনারা নিয়মিত যোগ দিচ্ছেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজটা কতখানি? কারণ এটা আমার যতদূর ধারণা এটা জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে, এবং তার মধ্যে জুলাই সনদ, জাতীয় সনদ, অনেক কিছুর কথা আমরা শুনছি। সো সেগুলোতেই বা কতখানি অগ্রগতি বা ঐকমত্য হবে বলে আবার অনেকে আশঙ্কা করছেন যে এগুলোকে কেন্দ্র করে বিরোধ, বিবাদ, বিসংবাদ আরও তীব্র হয়ে উঠতে পারে বা মত পার্থক্য। 17, 18 এবং 19 তারিখে 3 দিন ঐকমত্যের সাথে প্রায় 25টা পলিটিক্যাল পার্টি কন্টিনিউয়াস 11টা থেকে 6টা পর্যন্ত মিটিং করছে। এই 3 দিনের মিটিংয়ে অর্জন একটাই হয়েছে, 70-69টার ব্যাপারে, আর বাকিগুলো সব আলাপ আলোচনা হচ্ছে। নারী আসন বলছে যে ঠিক আছে 50 থেকে 100 করা হবে, এটা ফাইনাল হয় নাই। প্রেসিডেন্টের নির্বাচন কি হবে, কি পদ্ধতিতে হবে, এটাও ফাইনাল হয় নাই। সংসদ সদস্য কত থাকবে, আপার হাউজে কত, সেটাও ঠিক হয় নাই। তবু 100 বলছে। প্রেসিডেন্টের নির্বাচন কিভাবে হবে, অনেকে বলে, অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে যদি আপার হাউজ হয়, আপার হাউজ, আর যে 300 আর 100 400, 400 মোট 500 গোপন ব্যালট হবে। অনেকে বলছে যে না, 64টা ডিস্ট্রিক্টের সমন্বয়ক আছে, 64 জন হবে, 12টা সিটি কর্পোরেশনের যারা আছে তাদের নিয়ে। আবার নির্বাচন কমিশনার বলছে যে একের লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে এই পর্যন্ত হবে, তাতে 70,000 হবে। কোনোটাই ফাইনাল হয় নাই, এবং এইটা কতটা কবে ফাইনাল হবে সেটা নাই। তা এইভাবে যদি চলতে থাকে এই সংস্কার কমিশন কতটুকু অগ্রসরে, কত একমতে ঐক্যমত কমিশন কীভাবে
সনদ করবে, এটাও আমাদের কাছে সন্দেহ ব্যাপার। ব্যারিস্টার মঈন ফিরোজী, জুলাই সনদ, জাতীয় সনদ, যে আমি ঐকমত্য। ইলেকশনের ডেটের ব্যাপারে একটু বলে তারপর আসি। আমার কাছে ধারণা এই সরকারের মাথায় একটা ডেট থাকতে পারে, কিন্তু যেহেতু এই আলোচনাটা চলছে এখন ঐক্যমত কমিশনে, এই মুহূর্তে যে ডেট ডিক্লেয়ার করে দেয় তাহলে হয়তো এই সবাই ট্র্যাকটা চেঞ্জ করে ফেলবে, সেই জন্য এই আলোচনাটা হয়তো আর জমবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা প্রথম যেদিন সংবিধান সংস্কার কমিশন সহ 6টা ডিক্লেয়ার করেছেন, উনি একটা কথা বলেছিলেন, উনি যদি ওনার কথার মধ্যে ঠিক থাকেন, সেটা হলো আপনারা যেটা ঐক্যমত হবেন সেটা হবে, যেটা আপনারা ঐক্যমত হবেন না সেটা হবে না। উনি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেছিলেন। এখন ঐক্যমত কমিশনের আলোচনা জুলাই পর্যন্ত একটা সময় দেয়া আছে, আমরা সেইটুকু ওনাদেরকে দিতে চাই যে জুলাইয়ের মধ্যে ওনারা যতটুকু ঐক্যমত আনতে পারেন। এমন তো কোনো কথা নেই যে আপনার একদম ঘাট ধরে বসিয়ে সব ঐক্যমত হবে, এটা তো হয় না, তাহলে তো আর এই আলোচনার কোনো মানে থাকে না। তাহলে তা আলোচনার শেষে আগে ডিক্লেয়ার করে দিলে পারে যে সবই ঐক্যমত হয়ে গেছে, এটা হবে না। 10টা বিষয় যদি ঐক্যমত আনে, এটাই আমাদের অর্জন। যদি 50টা আনসেটেল থাকে, আনফর্চুনেটলি অর্জন হয়নি, সেক্ষেত্রে ইলেক্টেড গভর্নমেন্ট এসে সেই বিষয়গুলো বিবেচনা করবে। সংস্কারের প্রসেসটাই তো তাই। আমি তো কোনো কিছু, বিশেষ করে গণতন্ত্রের প্র্যাকটিসটা কি, গণতন্ত্রের সংস্কারের প্র্যাকটিস দুটো। একটা হচ্ছে যখন জনগণ ভোটাধিকার পায় তখন ম্যান্ডেটটা দেয়া, এক একজন ম্যানিফেস্টো দেয়, ম্যানিফেস্টো বলে আমি এটা এটা করব, এই সংস্কার করব, জনগণ সেটার উপরে অ্যাপ্রুভাল দেয়। ওই অ্যাপ্রুভাল দিলে তখন দলীয় সরকার দরকার গঠন হলে তারা তখন সেই ম্যানিফেস্টো অনুসারে সংস্কার করে। এখনকার সিনারিওটা যেহেতু ভিন্ন, একটা নির্দলীয় ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করছে, এই জন্য সবার আশাটা অনেক বড় হয়ে গেছে। তারা মনে করছে এই সময়ের মধ্যে সব কিছু করে ফেলবো, এটা হয় না, এটা বাস্তবতা না। সব কিছু এই সরকার করতে পারে না। এই সরকার চেষ্টা করবে যতটুকু করতে পারবে সবাইকে নিয়ে, বিকজ এই সরকারও একটা আলাদা গোষ্ঠী না, এই সরকারটা একটা ফ্যাসিলিটেটর, সবার মধ্যে একটা সমন্বয়ক হিসেবে কাজ করছে। এই সমন্বয়কের কাজ করার মানে হচ্ছে মূল স্টেক হোল্ডারটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস। সরকার নিজে মূল স্টেক হোল্ডার না, উনি একটা মডারেটর সবাইকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বসিয়ে যতটুকু ওনাদের মধ্যে একমত করাতে পারবে ওইটুকুই ওনাদের কাজ। ওনারা এর চেয়ে বেশি আশা করলে এটা আমার মনে হয় দুরাশা হয়ে যাবে, পরে হিতে বিপরীত হবে, যতটুকু অর্জন হয়েছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তার চেয়ে ঐক্যমত কমিশনের যেহেতু একটা পজিটিভ সাইন হচ্ছে, এই সরকারের এটা একটা অর্জন বলবো। এবং অবশ্যই এটা ধন্যবাদ দিতে হয় বিশেষ করে বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দল। তারা কিন্তু বলতে পারতো যে না, আমরা এই সবগুলো আলোচনা এখন দরকার নেই, ইলেকশন দিয়ে দেন, আমি যখন সরকার গঠন করব তখন করব। তারা করেননি। বিশেষ করে বিএনপি, আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, তারা 62টা লিখিত প্রপোজাল দিয়েছে। ওনাদের দরকার ছিল না, ওনারা নিজেরা একটা কমিটি গঠন করেছে সংবিধান সংস্কারের বিষয়ে। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তৈরি করা। তার মানে এই সংবিধান সংস্কার কমিশন ইন্টারিম গভর্নমেন্টের সময় হলেও এটা বিএনপিরই একটা ব্রেন চাইল্ড, বিকজ এটা 2023 সালে এটা ডিক্লেয়ার হয়েছে। এই কনটেক্সটে বিএনপি যখন 62টা রিফর্মের প্রপোজাল দিয়েছে, পরবর্তীতে ঐক্যমত কমিশনের সাথে দিনের পর দিন তারা পর্যায়ক্রমে আলোচনায় আছে। এই যে 3 দিন ফরাদ ভাইয়েরা আছেন, ওখানে বিএনপিও 3 দিন পার্টিসিপেট করেছে, ওনারা ওয়াকআউটও করেননি। সমগ্র প্রক্রিয়াতে কি মনে হচ্ছে যে গুড ইন্টেনশন, পজিটিভ ইন্টেনশন, তারা চায় যে আসলেই একটা ভালো কিছু জাতির সামনে নিয়ে আসতে। এবং সেই জায়গাতে এই সরকার পজিটিভলি ওনাদেরকে যেহেতু বসিয়ে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং সবাই কোঅপারেশন করছে, চেষ্টা চলতে থাকুক। জুলাইয়ে ওনাদের টাইম ফ্রেমের মধ্যে যতটুকু পজিটিভলি নিয়ে আসতে পারে সেই কমিটমেন্টটা লিখিত হবে, সেই ক্ষেত্রে চার্টার হবে, এই চার্টারটা সবাই সই করবে, দলীয় সরকার যখন আসবে সেটা বাস্তবায়ন করবে, সেটা আমাদের আশা। এবং আবার জুলাই ঘোষণার ইস্যুটাও আছে, জুলাই সনদ। জুলাই ঘোষণাটা আসলে তো একটা বিচ্ছিন্ন ডকুমেন্ট না, এটা কনসেনসাসের সাবজেক্টের সাথেই রিলেটেড। কারণ আসলে জুলাই ডিক্লারেশনের দুটো মাত্রা আছে, একটা হলো ইমোশনাল জায়গা, যারা রাস্তায় রক্ত দিয়েছে তাদের প্রতি যে জাতির ঋণ, সেই ঋণের একটা জায়গা আছে, সেখানে একটা ঘোষণা থাকা সব দলীয় ঐক্যমত পোষণ করেছে এবং সেটা একটা
অবশ্যই ভবিষ্যতে এই আন্দোলনকে ডকুমেন্টারি ওয়েতে জিনিসটা রিফ্লেকশন হবে। এখন ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা সবাই মিলে একসাথে ডিসাইড করা যাবে। আর যেটা চার্টার যেটা হচ্ছে, সেই চার্টারটা হচ্ছে যে কি কি বিষয়ে আমরা ভবিষ্যতে রাষ্ট্র গঠনে পজিটিভভাবে চেঞ্জ করব। একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে রাখি, সেটা হলো যেসব বিষয়গুলো সংবিধানের সাথে সম্পর্কযুক্ত না, এই সরকার সেগুলো এই অবস্থানেই অধ্যাদেশ দিয়ে করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি উদ্যোগ নিয়েছেন। আমার কাছে মনে হয় আমরা তো কিছু দেখিনি, এক্সপেডিট হচ্ছে না কেন। মানে আমার কাছে একটা অবাক লাগে যে বিষয়গুলো এই কনসেনসাস কমিশন আগেই হয়ে বসে আছে, ওনারা কেন অধ্যাদেশগুলো জারি করছেন না? এইটা হলেই তো মানুষের আরো পজিটিভ ইমপ্রেশন আসে যে না আমরা তো অলরেডি, সেটা হচ্ছে না বলেই তো অবিশ্বাসের জায়গাটা আরো বেশি তৈরি হয়েছে। কারণ আপনি এত সংস্কার করছেন, আপনি ন্যূনতম কোনো সংস্কারে হাতি দেননি, যেগুলো বিষয় আপনি বলছেন কনসেনসাস হয়ে আছে। অ্যাবসলিউটলি, সেটাই আমি বললাম যে নিজেদের মধ্যে সংস্কার দরকার, যে ওনাদের নিজেদের পরিষদটার মধ্যে সংস্কার দরকার। বিকজ অনেকেই জানে যে নির্দিষ্ট এই ব্যক্তিগুলো কাজ ঠিক মতো করতে পারছেন না। আর যেটা বললেন, যেগুলো অলরেডি অধ্যাদেশ জারি করে করা যায় এবং এটা খুব কঠিন কাজ না, প্রয়োজনে এক্সপার্ট হেল্প নিয়ে এটা এক্সপেডিট করা যায়, যেহেতু টেনিউরটা শর্ট। এই জিনিসটা কেন হচ্ছে না, এটা আমারও প্রশ্ন, জাতির সবারই একই প্রশ্ন, যে উনি একবার যখন একটা জিনিস দৃশ্যমান হয়ে যাবে তখন পরবর্তী ইনসেন্টিভটা চলে আসে যে ঠিক আছে ওনারা যেহেতু এই রিফর্মগুলো করে ফেলেছেন, তার মানে পরবর্তী কনসেনসাস যেটা আসবে সেটাও পজিটিভলি সবাই একমত পোষণ করবে। এটা আমার মনে হয় খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয়। আমরা সরকারকে দেখছি যে কিছু ভূ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে একটার পর একটা, এবং এগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন বিতর্ক আছে। বিএনপির দিক থেকেও কিছু প্রশ্ন তোলা হয়েছিল, যদিও লন্ডন বৈঠকের পর সেই অর্থে সেগুলো একটু চুপচাপ। আপনারা কিভাবে দেখেন এটা? ওই যে মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের প্রসঙ্গ, সর্বশেষ কুনমিংয়ে যে ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট, এটির আগে আমি একটু সংস্কারের ব্যাপারে বলতে চাই। সংস্কারের যদিও দীর্ঘ 3 দিন বৈঠক হয়েছে, এটা একেবারে আমরা নিরাশ না। নিরাশের কারণ হচ্ছে কিছুটা দিক দিয়ে প্রায় 90% দিক চলে গেছে, আমরা একমত হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো। যেমন সংবিধান 70 অনুচ্ছেদটা, প্রধানমন্ত্রী টেনিয়রটা, তারপরে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার কক্ষ কতজন সদস্য থাকবে, 100 জন, নারী 50 থেকে 100, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ। আর একটা ব্যাপারে সবাই একমত হয়েছে যে আমাদের সংবিধানের মূলনীতি যেটা আছে 4টা, এটা বিএনপি বলছে যে 5ম সংশোধনের পরে যেভাবে হয়েছে সেটা থাকবো, আর অনেকে বলেছে যে না আগে যেটা আছে সেটা থাকুক। কিন্তু একটা দিক দিয়ে একমত, সেটার দিক হচ্ছে বলছে যে আলোচনা ঐক্যমত হয়েছে যাই থাকুক, যে বর্তমান যেটা আছে মূলনীতি, তার সাথে সাম্য, মানবাধিকার মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র বিধান এবং রাষ্ট্রের আল্লাহর প্রতি আস্থা, এটা সবাই বলছে যে এটা আপনি 5ম সংশোধনের আগে বা পরে যাই থাকুক, পার্লামেন্টে এটা পাশ করার পর, কিন্তু এই 4টে সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র, এইটা উল্লেখ থাকতে হবে এইটার ব্যাপারেই। এবং আমরা কিছুটা আশাবাদী যে সামনে সোম মঙ্গলবারের পর বুধ বৃহস্পতিবার হবে, হয়তো অনেক বিষয়ে একমত হবে। একমত হওয়ার পর যতটুকু সম্ভব ততটুকু ঐক্যমত এত কিছুটাই হবে। আর আমরা প্রথম থেকে বিএনপি বা আমাদের জাতীয়তাবাদী সমন্বয় জোট, যে 11টা দল নিয়ে আমরা যেটা জোট করছি, তার ভিতরে ন্যাশনাল পিপুলস পার্টি আছে, আমরা প্রথম থেকে মানবিক করিডোরের বিরুদ্ধে। এই মিয়ানমার সরকারের মানবিক করিডোর যদি আমরা দিই, এটা একটা গাজার মতন হতে পারে। প্রথম সরকার বলল জাতিসংঘ এটা বলেছে, কিন্তু জাতিসংঘের আমাদের যে স্থায়ী প্রতিনিধি তারা আমাদের বলেছে না আমরা মানবিক করিডোর ইস্যুর ব্যাপারে চাইনি। এ ব্যাপারে আমাদের মত, এবং বিএনপিও বলছে স্পষ্ট, যদিও লন্ডনের পর এই বিষয়টা তুলি নাই মিটিংয়ের পর, কিন্তু আমরা বলি যে মানবিক করিডোর ব্যাপারে দেওয়া যাবে না। এই ব্যাপারে আমরা
বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা একটা স্পষ্ট ক্লিয়ার করছে 3 বাহিনী প্রধান যে বাংলাদেশে মানবিক করিডোরের নামে মিয়ানমারে এটা দেওয়া যাবে না। এটা আমাদের অস্তিত্বের জন্যই হবে, ক্ষতি হবে। কারণ মানবিক করিডোর দিয়ে আপনি কি আর্মস পাঠাচ্ছেন, না মানুষ খাদ্য পাঠাচ্ছেন, না কি পাঠাচ্ছেন? এইটাকে আমরা কি আরেকটা গাজা রাষ্ট্র পরিণত করব? এইটার ব্যাপারে সবাই একমাত্র এই গভর্নমেন্ট ছাড়া সবাই বিরোধিতা করছে। আমার মনে হয় গভর্নমেন্ট বাংলাদেশের জনগণের পালস বুঝছে যে মানবিক করিডোর দিলে আর একটা এই যে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে একটা চুক্তি হলো কুনমিংয়ে, এটাকে কীভাবে দেখেন? চীন পাকিস্তান বাংলাদেশ মিলে একটা চুক্তি হলো, এটা ভৌগোলিক চুক্তিটা এই 3টে দেশের স্থিতি বজায় রাখার জন্য। মানুষ মনে করে যে আমাদের প্রতিবেশী তো খুব শক্তিশালী এবং প্রতিবেশীর জন্য দীর্ঘ 16 বছর এই গভর্নমেন্ট রয়েছে। আওয়ামী লীগ তো কার জন্য রয়েছে? এটা প্রকাশ্যে যে ভারতের ছত্র ছায়া, ভারত একটা গভর্নমেন্ট মারা গেছে, পপেট গভর্নমেন্ট, তার জন্য এটা রয়েছে। ভারত যদি সাপোর্ট না দিত এই গভর্নমেন্ট তো 16 বছর কেন 16 মাস টিকে থাকতে পারত না। তাদের হাত থেকে বাঁচার জন্য এটাও তো করতে পারে। দেশের ভূ রাজনীতির ব্যাপারে, আঞ্চলিক রাজনীতির ব্যাপারে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার ব্যাপারে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। জি, এটা আমার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। আমার কথা হলো কিছু কিছু সিদ্ধান্ত ইরিভার্সেবল, একবার নিয়ে এটা থেকে ফেরত আসার সুযোগ নেই। সেই ক্ষেত্রে সার্বভৌমত্ব একটা। ভূ রাজনীতিতে অন্য দেশকে, বিশেষ করে ফরেন পলিসিগুলোতে সিদ্ধান্তগুলো কিন্তু আমার একার উপরে নির্ভর করে না। এখানে অন্য রাষ্ট্রের সাথে ইন্টারেস্টটা জয়েন্ট হয়, অনেক সময় বিরোধী হয়। অনেক সময় আমার সাথে আরেকটা দেশের সংঘাতের জায়গা তৈরি হতে পারে, আরেকটা দেশের সম্পর্ক তৈরি হতে পারে। ফরেন পলিসি বিষয়গুলো যেহেতু লং টার্ম ইমপ্লিকেশন আছে এবং সেখান থেকে আমি একবার সরি বলে ফেরত আসতে পারবো না। আমি দেশের একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এইটা করব, পরে 2 দিন পরে দেখলাম যে না, এটা আমার জন্য ভায়াবল না, আমি এটা ফেরত আসবো। কিন্তু ফরেন পলিসি ডিসিশনসগুলো, এটার ইমপ্লিকেশনটা যেহেতু আরেকটা দেশের হাতে চলে যায়, এখান থেকে বেরোয়া কঠিন হয়ে যায়। সুতরাং একটা ইন্টারিম গভর্নমেন্ট সে জরুরি ভিত্তিতে কিছু ক্রাইসিস সামলানোর জন্য পদক্ষেপ নেয়, এটা ঠিক আছে। কারণ একটা রাষ্ট্র যখন একটা সরকার আছে, যে ধরনের সরকারই হোক না কেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে সে কিছু কিছু কাজ করতে হবে। কিন্তু ভবিষ্যৎ যেখানে নির্ভরশীল যেসব সিদ্ধান্তে, এবং যেখানে আজকের এই সিদ্ধান্তের উপরে পরবর্তী সরকারও এটার দ্বারা বাইন্ড হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেই সিদ্ধান্ত যেটা এখন প্রয়োজনীয় না, সেই সিদ্ধান্ত ওনাদের নেয়ার ব্যাপারে 10 বার ভাবতে হবে। ওনারা এইগুলো নেওয়া উচিত না, এটা ছেড়ে দেওয়া উচিত নির্বাচিত সরকারের উপরে। যেহেতু আমরা ধরেই নিচ্ছি টুডে অর টুমরো, ওনাদের কথাও যদি বলি, জুন তো ওনার একটা টাইম লাইন দিয়েছে, ওই পর্যন্ত হলেও তো একটা সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে। সেক্ষেত্রে যেসব ফরেন পলিসির প্রভাব সুদূর প্রসারী এবং অন্য দেশের সাথে সংঘাত তৈরির একটা সম্ভাবনা আছে, যেগুলো ইমিডিয়েট ক্রাইসিস, ধরেন আমাকে এখন যদি কালকে রাখাইনের যে গ্রুপগুলো আছে যারা যুদ্ধে আছে, তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে যায়, তখন আমার সার্বভৌমত্বের স্বার্থে আমি তাদেরকে অ্যাটাক করতে হবে বা আমাদের ডিফেন্ড করতে হবে। এরকম বিষয়গুলো ডিল করা এক জিনিস, কিন্তু যে পলিসি ডিসিশনসগুলো সুদূর প্রসারী ইফেক্ট দেশের জন্যে আছে এবং এই ইফেক্টটার কিন্তু মানে কোনো মাত্রা নেই, আমি এটার উপরে কোনো কন্ট্রোল নেই, সেক্ষেত্রে এই সরকারের সেই ম্যান্ডেট নেই ওই ধরনের সিদ্ধান্ত নেয়ার। এবং আমার মতে এইগুলো থেকে বিরত থাকা উচিত। ওনাদের এক্সপার্টিস থাকতে পারে, এক্সপার্টিস যদি থাকে ওনারা সেটার ব্যাপারে নিজেরা চর্চা করে লিখিতভাবে রেডি রাখুক, ইলেকটেড গভর্নমেন্টের সেগুলো বিবেচনা করবে। কারণ ইলেকটেড গভর্নমেন্টের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ইলেকটেড গভর্নমেন্টের সাথে প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে একটা সম্পর্ক থাকে, মানুষের পালসটা তারা বুঝতে পারে। সরকারের বিচ্ছিন্ন জায়গা না, ইন্টারিম গভর্নমেন্ট এক ধরনের বিচ্ছিন্ন একটা সরকার এই সেন্সে যে তারা প্রতিনিয়ত জনসাধারণের সাথে তার অ্যাকাউন্টেবিলিটি নেই।
মানুষের ভালোবাসা এসছে, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি জনতার সাথে ডেইলি বেসিসে নেই। ইউনূস সাহেব যখন বলেছেন পদত্যাগ করব, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। উনি পরের দিন সই করে অ্যাকাউন্ট যদি চলে যেতেন, তাহলে আপনি ঘাট ধরে বলতে পারতেন যে আপনি কেন যাবেন, কিছু করতে, উনি পরের দিন ফ্লাইট নিয়ে চলে যেতেন। কিন্তু বিএনপি গভর্নমেন্টের যিনি প্রাইম মিনিস্টার হবেন, উনি কি এটা পারবে? উনি যদি পদত্যাগ করে, তাহলে দলের আরেকজনের সে হাল ধরবে। সো এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা যেহেতু নেই, সুতরাং ফরেন পলিসিতে এমন কোনো সিদ্ধান্ত এই সরকার নেওয়া উচিত না যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এইটার বিষয়ে আমি একটু অ্যাড করি। এটা ঠিক যে এটা একটা ইন্টিরিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কার্য কি কাজ করতে পারবে এটা গভর্নমেন্টের চিন্তা করা উচিত। যদিও এই চুক্তিটাকে স্বাগত পার্সোনাল জানালেও এই চুক্তির ব্যাপারে নির্বাচিত সরকারের করা উচিত। আর এইটা যে চুক্তিটা এই মুহূর্তে না করলে দেশের কী কী ক্ষতি হতো সেটা জনগণকে জানানো উচিত ছিল। জনগণ যদি মনে করত, বা জনগণ মানে এখন কি প্রতি ঘরে ঘরে জানাবে তা না, পলিটিক্যাল পার্টির সাথে জানাতে পারতো, সিভিল সোসাইটির সাথে আলোচনা করতে পারতো, অন্য অন্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারতো। না করে উনি যেহেতু করেছেন এটা ওয়েলকাম, কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাজ। নির্বাচিত সরকারের কাজ যদি ইন্টিরিম গভর্নমেন্ট করে, তাহলে তো মানুষ জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকার তৈরি করবে কেন? আর সরকারের এখন মোস্ট কাজ হচ্ছে, মানুষ চায় এই সরকারটা ইলেকশন দিক, ইলেকশন দিয়ে ফ্রি ফেয়ার ইলেকশন হোক, মানুষ ভোট দিক, ভোট দিয়ে যাদের সরকার গঠন করুক, যারা সরকার গঠন করবে তাদের কাছে ক্ষমতা দিয়ে ইন্ডিয়া বিদায় নিক। কারণ ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত লোক, নোবেল লরেট, বিশ্বে তার সমৃদ্ধ, তাকে সবাই ভালো জানে, আমরাও তাদের ভালো জানি, বাংলাদেশের মানুষ ভালো জানে। এবং এইটা ইলেকশনটা যাতে ফেব্রুয়ারির ভিতর হয়, এইটা ডক্টর ইউনূস সাহেবের সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। এখানে আরেকটা প্রশ্ন, যে ইলেকশনটা কীরকম ইলেকশন হবে? অবাধ, সুষ্ঠু, আমরা যেগুলো ব্যবহার করি, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক। সো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, আপনারা কি মনে করেন? ইতিমধ্যে আপনি দেখছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনিও বলেছেন যে আইন করা হচ্ছে, সেই আইন নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। উনি তো ডক্টর ইউনূস সাহেবকে তো বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। তো উনি তো সুন্দর কথা বলছে যে এটা ইলেকশন কমিশন জানে। আমরা তো আওয়ামী লীগকে ব্যান করি নাই, তার কার্যকলাপকে ব্যান, কার্যক্রম বন্ধ তো মানে তো বন্ধই তো। হ্যাঁ, কার্যক্রম বন্ধ থাকলে একটা দলের সে কিভাবে ইলেকশন করবে? এখন আওয়ামী লীগ যা করেছে তাকে তো এমনি পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত ছিল। কার্যক্রম বন্ধ করেছে তো ইউনূস সাহেব, তো সরকারের আওয়ামী লীগের প্রতি একটু দয়া দেখাইছে। যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো সময় ব্যান করে দেওয়া যায়, যেমনটা আওয়ামী লীগ করেছে, জামাত ব্যান করে। যে কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার না। যে দেশে মানুষ এই জুলাই অভ্যুত্থানে 2000 লোক মারা গেছে, 60,000 লোক আহত হয়েছে, ওদের বিরুদ্ধে বিএনপি সহ অন্যান্য যাদের ছিল 5 লক্ষ লোক বিরুদ্ধে মামলা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে, শেয়ার বাজার ধ্বংস হয়েছে, ব্যাংক ধ্বংস হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, পাচার হয়েছে। কিন্তু সেটা তো আদালতে প্রমাণ করতে হবে, আইনি প্রক্রিয়া। এখানে ব্যারিস্টার আছেন, আইন বিশেষজ্ঞ আছেন একজন, তিনি বলবেন। বাট আদালতে প্রমাণ তো করতে হবে, এটার ব্যাপারে তো লং টাইম প্রসেস। এখন সেই জন্য তো এই গভর্নমেন্টের আওয়ামী লীগের জন্য বিচার হচ্ছে। বিচারে তারা দোষী হলে আইন সংশোধন করছে, পার্টি ব্যান্ড হবে, সরকার আওয়ামী লীগ দলও ব্যান্ড হবে। এখন এটা যেহেতু অন্যায়, অত্যাচার, অবিচার যেগুলো করছে, ততদিন পর্যন্ত এই ইলেকশন করতে পারবে কি পারবে না এটা ইসির ব্যাপার। এটা তো ইসি এখন ইসি দেখবে। আওয়ামী লীগের সামনে কি কোর্ট বন্ধ? তারা কি কোর্টে যেতে পারে না? এটা তাদের চয়েস, তারা কিভাবে মোকাবেলা করবে। আমি একটু অন্যভাবে কথাটা বলি যে আওয়ামী লীগ রাজনীতি কনটেক্সটে, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার যে কোনো রাজনৈতিক দলের মতো ছিল। এই মুহূর্তে যেহেতু একটা এক্সিকিউটিভ অর্ডারে নেই, সেই জন্য তার রাজনীতি করার অধিকারটা সাসপেন্ডেড। কিন্তু আওয়ামী লীগ কি আসলে রাজনৈতিক দল হিসেবে কাজ করেছে বিগত 15 বছরে? আওয়ামী লীগের মূল সমস্যাটা কোথায় ছিল? আওয়ামী লীগটা
স্বাধীনতার আগের আওয়ামী লীগ আর হাসিনা সরকারের আওয়ামী লীগ কি এক? হাসিনা সরকারের আওয়ামী লীগ ছিল একটা দানবের মতো কাজ করেছে, যেখানে মানুষকে মানুষ মনে করেনি, মানুষের মর্যাদাটাকে পায়ের সাথে মিশিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগের যে ক্রিমিনালাইজেশনটা হয়েছে, এই ক্রিমিনালাইজেশনটা নির্বাচনে কোনো সাবজেক্ট হতে পারে না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার যদি আইনি বৈধতা থাকে সে নির্বাচন করবে, এটা অবশ্যই ডেমোক্রেসি। যদি আমি বলি, আমি তো বিএনপিকে রাজনীতি করতে দেয়নি ঠিক মতো, আমি এখন যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিই তাহলে তো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য থাকবে না। সুতরাং ডেমোক্রেসিতে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে আইনের মধ্যে থেকে। এই মুহূর্তে আইনে যেহেতু একটা বাধা আছে, তারা কোর্টে যেতে পারে, কোর্টে গিয়ে অর্ডার চ্যালেঞ্জ করতে পারে, তাদের হাতে সেই সুযোগ আছে। সুতরাং রাজনীতি করা, ইলেকশন করা, এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে ক্রিমিনালাইজেশনের তার বিচার হয়ে গেছে সেটা শেষ হওয়া উচিত। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং ব্যারিস্টার মঈন ফিরোজ, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক ওনারা বলছিলেন যে সরকারের ভেতরে যারা কাজ করছেন, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীতে, তাদের ডিরেকশন সেট করা নেই এবং এটা তাদের ক্রিয়াকর্মে কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। তারা সংস্কার শব্দটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, উচ্চারণ করছেন, কিন্তু সংস্কারের শটা পর্যন্ত তারা আজকে পর্যন্ত করবার দিকে মনোযোগ দেননি এবং যার কারণে রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ সর্বত্র এক ধরনের সামাজিক অস্থিরতা বাংলাদেশে তৈরি হয়েছে। এবং আমার এক অতিথি বলছিলেন যে ইলেকশন ইজ দ্য মাদার অফ অল রিফর্ম। সেই ইলেকশন নিয়েও এক ধরনের ডিলেমা বা জটিলতা তৈরি করবার চেষ্টা আমরা সরকারের বিভিন্ন মহল থেকে লক্ষ্য করেছি। কাজেই এই কথা বলতে বলতে ওনারা বলছেন যে সরকারের ভেতরে আসলে এক ধরনের রিফর্ম দরকার, সেটা আমরা খুব একটা দেখতে পাই না। সো বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক বা বৈশ্বিক নানা বিষয় নিয়ে সরকারের নানা বিষয়ে উৎসাহ আছে এবং নানা সম্পর্ক প্রতিষ্ঠার দিকে আমরা লক্ষ্য করছি, কিন্তু এটা আসলে একটা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বশীল সরকারের যেভাবে করতে পারার সক্ষমতা থাকে বা ম্যান্ডেট থাকে, সেটা আসলে এই ধরনের সরকারের থাকে না। সেই জায়গায় ওনাদের খানিকটা হলেও আপত্তি আছে। আওয়ামী লীগের বিষয়ে একজন অতিথি বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আগেই ব্যান করা উচিত ছিল, আরেকজন অতিথি বলছেন যে আইনের বিচারে বা বাংলাদেশের সংবিধানের কনটেক্সটও কারো রাজনীতি নিষিদ্ধ করবার, বাক স্বাধীনতা নিষিদ্ধ করবার কোনো সুযোগ নেই, কিন্তু যারা অপরাধ করেছেন তাদের প্রত্যেকের বিচার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেটা তারা জুলাই, আগস্ট এবং তার আগের 15 বছরে করেছে। কিন্তু দল হিসেবে যদি আইনে বাধা না থাকে, তারা রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারেন। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত ঠিক না বেঠিক সেটা নির্ধারণ করবার জন্য আদালত রয়েছে, তারা আদালতে যেতে পারেন, আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন তারা। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের, অর্থাৎ 5ই আগস্টের পরের আদালতের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের দিক থেকে প্রশ্ন তুলবার তেমন কোনো সুযোগ আছে বলে মনে হয় না, অন্তত প্রমাণিত সেরকম কিছু এখন পর্যন্ত পাওয়া যাবে না, তারা যদি উচ্চ আদালতে যান। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।